আসসালামু আলাইকুম। আমাদের প্রাকৃতিক একটি বড় সম্পদ হলো আমাদের সুন্দরবন। সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বিশাল এলাকা নিয়ে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং ভারতের কিছু অংশ এই সুন্দরবনের আহ, মধ্যে পড়ে গেছে। তো তারপরেও এই সুন্দরবন আমাদের একটা অক্সিজেনের কারখানা। প্রচুর অক্সিজেন এই গাছ সরবরাহ করে থাকে। সেই সাথে সাথে যে নোনা পানি সমুদ্রের, সেই নোনা পানিকেও মানে আমাদের সমতল ভূমির দিকে অগ্রসর হতে না পারে সেটা অনেকটা বাধা দিয়ে রাখে। তো এরকম একটি গুরুত্বপূর্ণ বন যদি বারবার আগুন লাগে আর এভাবে আমাদের বনভূমি যদি নিঃশেষ হয়ে যায়, তাহলে আমাদের আহ, অদূর ভবিষ্যতে যে প্রাকৃতিক যে বিপর্যয়, সেই বিপর্যয় আরও প্রচণ্ড আকার ধারণ করবে। এমনিতেই আমরা আহ, গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমাদের যে একটি দেশে যে পরিমাণ বনভূমি থাকার কথা তার চেয়ে আমাদের কম আছে। আমাদের সমতল ভূমি তো মানে গাছগাছালি কমে যাচ্ছে। তারপরে পাহাড়ি অঞ্চলগুলো তো গাছগাছালি চলে যাচ্ছে। এখন আমাদের মূল ভরসা হলো যে সুন্দরবনের এই বিশাল ম্যানগ্রোভ, এবং এটাও যদি বারবার বিভিন্ন কারণে যে পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের যেই আহ, আহ, জী- জীববৈচিত্র্য সেটা যেরকম একদিকে নষ্ট হয়ে যাবে, অন্যদিকে আমাদের যে প্রাকৃতিকগতভাবে যে এই অক্সিজেনের যে প্রয়োজন সেটাও অনেকটা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে যে পৃথিবীর ফুসফুস যেমন বলা হয় অ্যামাজন বনকে, তেমনি আমাদের এই সুন্দরবনও আমাদের বাংলাদেশের একটি ফুসফুস। তাই এইটাই যদি কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে আমাদের এই পুরো জনপদই আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাব। ইদানিংকালে আমাদের দাবদাহ প্রচণ্ডভাবে বেড়ে গেছে, যে এই দাবদাহের কারণে সাধারণ জীবনযাপন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারপরে স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দেশে যদি গাছগাছার পরিমাণ কম থাকে, সবুজের পরিমাণ যদি কমে যায়, বনভূমির পরিমাণ যদি কমে যায়, নদী-নালা যদি কমে যায়, খাল, বিল, হাওর, পুকুর এগুলি যদি ভরাট হয়ে যায়, স্বাভাবিক পর্যায়ে তখন এটা একটা আহ, উত্তপ্ত যে পরিবেশটা থাকে, সূর্যের যে রশ্মি থাকে তা শোষণ করার জন্য যদি সবুজ না থাকে, গাছগাছালি না থাকে, পুকুর, জল বা খাল, বিল, হাওর এগুলি যদি না থাকে, কমে যায়, তাহলে তার প্রতিক্রিয়াটা সাধারণ মানুষের উপর গিয়ে পড়ে, যেটা আমরা ভোগ করতেছি। যে প্রচণ্ড দাবদাহে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের মানুষজনের মধ্যে সাংঘাতিক রকমের একটি কষ্ট গেল। গত দুদিন যাবৎ হয়তো বৃষ্টি হচ্ছে, অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। কিন্তু এই যে প্রাকৃতিক ভারসাম্যহীন অবস্থা, এই ভারসাম্যহীন অবস্থা থেকে রক্ষা পেতে হলে একদিকে যেমন সুন্দরবনকে আমাদের মানে রক্ষা করতে হবে, সেই সাথে যে সারা বাংলাদেশের যে আমাদের পাহাড় আছে, সেই পাহাড়গুলো যে গাছগাছালি সেগুলো রক্ষা করতে হবে। সেই সাথে সাথে হাওর, বাওর, বিল, খাল, নদীর এগুলি রক্ষা করা এবং নাব্যতা রক্ষা করা, যেখানে ভরাট হয়ে গেছে সেগুলিকে খনন করা, এই সমস্ত কাজগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ কাজ। তবে একটি আহ, মন খারাপের একটি সংবাদ এরকম যে গত 2 দশকে, অর্থাৎ গত 20 বছরে এই সুন্দরবনে 28 বার অগ্নিকাণ্ড ঘটেছে। কিন্তু অগ্নিকাণ্ডের পরেই একটি তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি তাদের রিপোর্ট দিয়েছে। এই 20 বছরে 28টি অগ্নিকাণ্ডের 28টি তদন্ত কমিটি হয়েছে, এবং 28টি তদন্ত কমিটি তারা সেখানে প্রতিবেদন দিয়েছে, তারা সাজেশন দিয়েছে, পরামর্শ দিয়েছে যে, এবং কি কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটতে পারে সেগুলো তারা উল্লেখ করেছে, কিন্তু বাস্তবায়ন আজও পর্যন্ত হয়নি। এখনও কর্মকর্তারা বলছেন যে খুব শীঘ্রই হয়তো এই যে সমস্ত পরামর্শ ছিল সেগুলো বাস্তবায়ন করা হবে। 20 বছর যদি একটি সংকটের সমাধানের জন্য যে পরামর্শগুলো, সেই পরামর্শ যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক। কারণ এগুলো তো কর্মকর্তাদেরই কাজ,
যারা সরকারি চাকরি করেন, যারা বন বিভাগে চাকরি করেন, কাজ করেন, এই দেশটা তো তাদেরও। তারা যেমন একদিকে চাকরি করেন, একটা সরকারি সুবিধা পাচ্ছেন, তেমনি তারা এই দেশের নাগরিক। তাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, ছেলে মেয়ে এই মাটিতেই বসবাস করে। তাই দেশের প্রতি, মানুষের প্রতি যদি আমাদের মমত্ববোধ থাকে, তাহলে অবশ্যই এই তদন্ত কমিটির রিপোর্টগুলোকে বাস্তবায়ন করা খুব জরুরি। দেখা যাচ্ছে যে অধিকাংশ প্রতিবেদনই বলা হচ্ছে যে জেলে বাওয়ালিদের ফেলে দেওয়া বিড়ি সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। কখনো হয়তো বলা হয় যে যারা এই বিভিন্ন পশু হত্যা করে কিংবা এইগুলির চামড়া নিয়ে, মাংস নিয়ে ব্যবসা করে, তারা নিজেরা রক্ষা পাওয়ার জন্য এই সমস্ত মানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিংবা সেই সাথে দেখা যায় যে এই অগ্নিকাণ্ডের সাথে হয়তো দেখা যায় যে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাও জড়িত থাকেন। এই সমস্ত সংবাদগুলো যদি আমাদের মধ্যে আসে, তাহলে এগুলো অবশ্যই আমাদের কষ্ট লাগে। তো খুলনা রেঞ্জের বনরক্ষক মিহির কুমার দে তিনি আমাদের সবাই বলেছেন যে আসলে সুন্দরবন ম্যানগ্রোভের যে বৈশিষ্ট্য ছিল সেটা হারিয়ে ফেলছে। এটা খুব দুঃখজনক কথা। ম্যানগ্রোভের বৈশিষ্ট্য যদি হারিয়ে ফেলে, তাহলে আমাদের আসলে উপায়টা কী? এটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। তিনি বলছেন যে বেশ কিছু এলাকা উঁচু হয়ে গেছে। উঁচু হয়ে যাওয়ার কারণে সেখানে জোয়ারে তেমন পানি আসে না। আর জোয়ারে পানি যদি না আসে, তাহলে গাছ তো অবশ্যই বাঁচার কথা না। বাটার সময় একদম শুকিয়ে যায়। অনেক স্থানে গাছপালা ঠিক মতন হচ্ছে না। তাহলে যদি শুকিয়ে যায়, গাছপালা যদি নতুন করে না হয়, তাহলে তো এটা একটা বিরাট মরুভূমি হয়ে যাবে। এই জিনিসগুলো তো আমাদের অবশ্যই ভাবতে হবে। এই জিনিসগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। অনেক সময় লতা পাতা ডিকম্পোজড হয়, এবং ডিকম্পোজড হলেই সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরকম অনেকগুলো ঘটনা, অনেকগুলো কারণ হয়তো তারা উল্লেখ করেন। কিন্তু মূল কথা হলো একটি, যে আমাদের এই সুন্দরবনকে এট এনি কস্ট এটাকে আমাদের রক্ষা করতে হবে, এটাকে আমাদের বাঁচাতে হবে। এবং এটা বাঁচানোর জন্য সেখানে যা যা করণীয়, বিশেষ করে যারা ওখানে কর্মকর্তারা আছেন, তারা যাতে এই বন বিভাগটা, এই বনভূমিকে রক্ষা করেন, কি কি কৌশলে, কি কি প্রক্রিয়ায় রক্ষা করা যায়, সেগুলো তারা বাস্তবায়ন করবেন। এবং বলা হচ্ছে যে 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 যা কিছু কিছু অভিযোগ এরকম আছে যে বন বিভাগের যে লোকজন আছেন, তারা আসলে বন এই সুন্দরবনকে রক্ষা করার চেয়ে দেখা যাচ্ছে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন যে বন ঘিরে যে সমস্ত পর্যটন শিল্প গড়ে উঠছে সেগুলো। কারণ পর্যটন শিল্পকে তারা গুরুত্ব দিতে গিয়ে সেখানে বিভিন্ন রিসোর্ট হচ্ছে, কটেজ হচ্ছে, যে তৈরি হচ্ছে, সেগুলোকে তারা বেশি প্রাধান্য দিচ্ছে। আর সেগুলিকে প্রাধান্য দিতে গিয়েই সাধারণত দেখা যায় যারা এই বনভূমির উপরে কিংবা এই সুন্দরবনের উপরে বিভিন্ন রকম ফন্দি ফিকির করে, যারা ব্যবসা বাণিজ্য করার চিন্তাভাবনা করে, তখন তারা সেই সুযোগগুলো নেয়। বিভিন্ন জায়গায় তখন তারা অবাধে সেখানে ঢুকতে পারে। গভীর অঞ্চলে ঢুকার আসলে সাধারণ মানুষের কোনো সুযোগ নেই, কিন্তু সেই ভার্জিন জোনেও কিন্তু মানুষ প্রবেশ করছে। যে এত গভীরে যেখানে মানুষ যাওয়া উচিত না, সেখানে যাচ্ছে। তাহলে কার জন্য যাচ্ছে? নিশ্চয়ই কর্মকর্তাদের গাফিলতি আছে, কিংবা তাদের যোগসাজশ আছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাববার বিষয় আছে। সেই জন্য আমরা এই কথাটাই আমরা শুধু স্পষ্ট করে বলতে চাই যে সব কিছুই তো একজন রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন, কিংবা সরকার যিনি প্রধান থাকবেন, যিনি মন্ত্রী থাকবেন, তিনিই যে সব কিছু করে ফেলবেন, এটা ঠিক না। কারণ একটা দেশ, বিভিন্ন জায়গায় আমাদের কর্মকর্তা, বিভিন্ন অফিস আদালত আছে। স্ব অফিস আদালতে যারা কর্মরত আছেন, তারা এই দেশটাকে নিজের মাটি মনে করে, নিজের ঘর মনে করে রক্ষণাবেক্ষণ করাটাই আমাদের আসলে উচিত। এই দায়বোধটা তো নিজের থেকে যদি না আসে, তাহলে তাকে জোর করে তো চাপিয়ে দিয়ে তো ফায়দা হবে না, লাভ হবে না। আমাদের সবাইকে ভাবতে হবে যে একটি দরিদ্র দেশ, এই দেশের মানুষের দুঃখ কষ্ট আমরাই বুঝবো, অন্য কেউ বুঝবে না। আরেকটি জিনিস মনে রাখতে হবে, এই দেশটি আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের বিনিময়ে কিন্তু আমরা পেয়েছি। এক সাগর রক্তের বিনিময়ে দেশটা পেয়েছি। তাই আমরা যারা সরকারি চাকরি করি, সে যেখানেই হোক না কেন, আমরা বড় ভাগ্যবান। এই 17 কোটি মানুষের ভিতরে কতজন সরকারি কর্মকর্তা,
কিন্তু আমরা সরকারি সুযোগ সুবিধা ভোগ করছি। চাকরি জীবনের শেষে আমাদের অনেক সুযোগ সুবিধা আছে, পেনশন আছে। আবার আমাদের যেই সমস্ত পরিবেশে আমরা বসবাস করতে পারি সেটা সাধারণ মানুষ পারে না। তাই এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। তাই আমরা এই প্রত্যাশাই করব যে এই সুন্দরবন আরও সুন্দর হোক। সুন্দরবনের যে সমস্ত গেওয়া, গরান, যে সমস্ত গোলপাতা আছে সেই গাছগুলো যেন আমাদের রক্ষা পায় এবং নতুন নতুন গাছ যাতে জন্ম হতে পারে সেই রকম একটি পরিবেশ তৈরি করা, এটি আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুন্দরবনকে রক্ষা করবেন। ধন্যবাদ।